মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতায় গতি। আজ ইরান যুক্তরাষ্ট্র সংলাপের ইঙ্গিত ট্রাম্পের। হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, দাবি তেহরানের। গাজায় অব্যাহত দখলদারদের হামলা, একদিনে নিহত 19। হামাস নিরস্ত্রীকরণ চুক্তি ঘিরে ইসরায়েলের ভেতরেই বাড়ছে অনিশ্চয়তা। পশ্চিম তীরে অভিযান জোরদার। রাশিয়া জুড়ে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত 11। মস্কোর পাল্টা আঘাতে কিয়েভে একজনের মৃত্যু। বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার অভিযোগ নাকচ ক্রেমলিনের। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় থানায় আত্মঘাতী বোমা হামলা, নিহত 7, আহত 18। পুরো এলাকায় নিরাপত্তা জোরদার, চলছে তদন্ত। দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। এবং সিউটার অভিবাসন সংকটের প্রভাব পর্তুগালে। সেনজেন চুক্তি বহাল রেখেই সীমান্তে বাড়তি নজরদারি, তল্লাশির মুখে পর্যটকরাও। সমাধানে স্পেন মরক্কোর সঙ্গে আলোচনা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য সমঝোতার অগ্রগতির দাবি করে তিনি বলেন, দ্রুত চুক্তি হলে হামলার প্রয়োজন হবে না। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। চলতি সপ্তাহে ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলার কথা জানালেও সেই অবস্থান থেকে সরে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর শর্তে তিনি ইরানের ওপর পরিকল্পিত হামলা স্থগিত করেছেন। ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো তাকে যেকোনো হামলা থেকে বিরত থাকতে বলেছে বলে দাবি ট্রাম্পের। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে প্রস্তুত এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন শক্তি প্রয়োগে আঘাত হানতে সক্ষম। তবে তেহরান ও অন্যান্য আঞ্চলিক সরকারগুলোর অনুরোধের পর তিনি ইরানে পরিকল্পিত সামরিক হামলা স্থগিত করেছেন। দ্রুত একটি চুক্তি না হওয়া পর্যন্ত ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র। ট্রাম্পের ঘোষণার আগে যে কোনো মার্কিন এবং ইসরায়েলি হামলার বিরুদ্ধে কড়া সতর্কবার্তা দেয় ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের সেনাপ্রধান এবং তুরস্ক ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোন আলাপ করেন। ট্রাম্প যে চুক্তির কথা বলে হামলা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন, সেই চুক্তির মধ্যে ইরানকে অবিলম্বে ও সম্পূর্ণরূপে হরমুজ প্রণালী খুলে দেয়া এবং তাদের পারমাণবিক হুমকি বন্ধ করার কথা বলা হয়েছে। ট্রাম্পের এই নতুন সিদ্ধান্ত ইসরায়েলের সঙ্গে আলোচনা করে নেওয়া হয়েছে বলে জানান ট্রাম্প। তবে এই বিষয়ে ইসরায়েল তাৎক্ষণিকভাবে প্রকাশ্য কোনো বিবৃতি দেয়নি। এই ঘোষণাটি এমন এক সময় এসেছে যখন মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে ওয়াশিংটন ইরানের উপর নতুন ও তীব্র হামলা চালানোর পরিকল্পনা করছে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের নিয়মকানুন উপেক্ষা করে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করা হয়েছে। এছাড়াও তেহরানের মতে অননুমোদিত পথে জাহাজ চালনার নির্দেশ দেওয়ার জন্যও যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করা হয়েছে। শাফিনা সুলতানা, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতায় গতি এসেছে। আজ ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে পুনরায় সংলাপ শুরুর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে হরমুজ প্রণালী নিয়ে ইরান ওমানের আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে তেহরান। একই সময়ে সম্ভাব্য হুমকির বিরুদ্ধে সামরিক প্রস্তুতি জোরদারের ঘোষণা দিয়েছে ইরান। হরমুজ প্রণালীকে ঘিরে নতুন সমঝোতার দ্বারপ্রান্তে ইরান ও ওমান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দাবি, আলোচনা ইতিবাচক পর্যায়ে রয়েছে এবং চুক্তি চূড়ান্ত হতে আর বেশি সময় লাগবে না। মন্ত্রিসভাকে আলোচনার অগ্রগতি সম্পর্কে অভিহিত করে তিনি বলেন, দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এবং সমঝোতা এখন শেষ পর্যায়ে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি আরাকচি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন, ওমানের সঙ্গে নতুন একটি নৌপথ নির্ধারণ নিয়ে খুব শীঘ্রই সমঝোতা হতে পারে। নতুন রুট উভয় দেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তাকে সম্মান করবে। তবে তিনি স্পষ্ট করেন, এই সমঝোতার অর্থ হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেয়া নয়। বাকাই বলেন, প্রণালী কোনোভাবেই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না এবং জাহাজ চলাচলের জন্য একটি গ্রহণযোগ্য ও নিরাপদ কাঠামো তৈরি আলোচনার মূল লক্ষ্য। এদিকে ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী সাইয়েদ মাজিদ ইবনে আল রেজা বলেছেন, শত্রুপক্ষের যে কোনো হুমকিকেই তেহরান বাস্তব হিসেবে বিবেচনা করে। তার ভাষায়, প্রতিটি হুমকি ইরানের সামরিক প্রস্তুতি, প্রতিরোধ ক্ষমতা ও প্রতিরক্ষা শক্তি আরও বাড়ানোর সুযোগ হিসেবে দেখা হয়। তাই সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য দেশটির প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে তাদের দাবি অনুযায়ী ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী থেকে একটি F-35 যুদ্ধবিমান হরমুজ প্রণালীর ওপর টহল দিচ্ছে। যদিও ভিডিওটির স্থান ও ধারণের সময় স্বাধীনভাবে যাচাই করা যায়নি। বিশ্লেষকরা বলছেন, উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার মধ্যেই উভয় পক্ষের এই পদক্ষেপ হরমুজকে ঘিরে নতুন করে কৌশলগত গুরুত্বের ইঙ্গিত দিচ্ছে। শিউলি রোজা, সময় সংবাদ। গাজায় যুদ্ধবিরতির নতুন রোডম্যাপ নিয়ে আলোচনা চললেও থামেনি ইসরায়েলি হামলা। রোববার গাজার বিভিন্ন এলাকায় দখলদারদের হামলায় অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হন বহু মানুষ। একই সময় পশ্চিম তীর জুড়ে অভিযান, গ্রেফতার ও অগ্নিসংযোগের ঘটনা বেড়েছে বলে দাবি স্থানীয়দের। আর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে আলোচিত চুক্তিতে ইসরায়েল সন্তুষ্ট নয় বলে জানিয়েছে দেশটির সাবেক রাষ্ট্রদূত আলন পিঙ্কাস। যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বাস্তবায়নের ঘোষণা এলো গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। রোববার মধ্য গাজার দেইর আল বালা এলাকায় একটি গাড়িতে বিমান হামলায় কয়েকজন নিহত হন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামলায় হামাসের এলিট নুকরাব ইউনিটের কয়েকজন কমান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়াও গাজা সিটির সারায়া, জাভালিয়া, আল নাসর এবং রিমান এলাকায় ড্রোন হামলায় শিশুসহ বহু মানুষ হতাহত হয়েছেন। অধিকৃত পশ্চিম তীরে অভিযান ও সহিংসতা অব্যাহত রয়েছে। মাসাফের ইয়াত্তা এলাকায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। বেথলেহেমের পশ্চিমে নাহালিন শহরে 7টি বাড়ি গুড়িয়ে দেওয়ার নোটিশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। হেব্রনের পশ্চিমে ইদনা শহরের প্রবেশপথে একটি গাড়ি জব্দ করে ফিলিস্তিনিদের চলাচলেও বাধা দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে পশ্চিম তীর জুড়ে অভিযান, গ্রেফতার, অগ্নিসংযোগ ও কৃষিজমি ধ্বংসের ঘটনা বেড়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে আলোচিত চুক্তিকে ঘিরে ইসরায়েলের ভেতরেই দেখা দিয়েছে নতুন বিতর্ক। ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত আলন পিঙ্কাস জানিয়েছে, এই চুক্তিতে ইসরায়েল সন্তুষ্ট নয়। তার দাবি, গত 48 ঘন্টায় গাজায় হামলা আরও বেড়েছে এবং তেল আবিব আনুষ্ঠানিকভাবে এই চুক্তির বিষয়ে আপত্তি জানিয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য এটি বড় রাজনৈতিক ধাক্কা বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এলি কোহেন বলেছেন, গাজার প্রায় 70% এলাকা নিয়ন্ত্রণে থাকার পর গাজা উপত্যকার পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়া উচিত। তিনি স্পষ্ট করে বলেন, গাজায় হামলা বন্ধের কোনো চুক্তি হয়নি এবং হামাসের নিরস্ত্রীকরণ ভিত্তিক খসড়া চুক্তিরও বিরোধিতা করেন তিনি। এর আগে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইয়াতামা বেন গভিরও একই ধরনের অবস্থান নিয়ে ওই প্রস্তাবকে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছিলেন। শিউলি রোজা, সময় সংবাদ। লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে। বাতিয়ে গভর্নরেটর বিন জেবেল এলাকায় হামলায় লেবাননের সেনাবাহিনীর 5 সদস্য আহত হয়েছেন। এছাড়া দক্ষিণাঞ্চলে একাধিক এলাকায় বাড়িঘর ও বনাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা NNA জানিয়েছে, দক্ষিণাঞ্চলের টায়ার জেলার আল মনসৌরি ও মাজদাল জুন শহরের মধ্যবর্তী আল মাসা এলাকায় কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে নেতানিয়াহু বাহিনী। একই সঙ্গে আলী আল তাহের পাহাড়ি অঞ্চলে আগুন লাগাতে ফসফরাস গোলা নিক্ষেপের অভিযোগ করেছে NNA। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, 91তম ডিভিশনের অধীনে 401তম ব্রিগেড দক্ষিণ লেবাননে তাদের নির্ধারিত সামরিক অভিযান শেষ করেছে। তাদের দাবি, 8 মাসের অভিযানে হিজবুল্লাহর 1200টির বেশি অবস্থান ধ্বংস করা হয়েছে। উদ্ধার করা হয়েছে 600টির বেশি অস্ত্র এবং 60 জনের বেশি হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন। তবে ইসরায়েলের এসব দাবির বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আঞ্চলিক উত্তেজনার মধ্যেই জ্বালানি রফতানি নিশ্চিত করতে নতুন চুক্তি করেছে ইরাক ও তুরস্ক। 1 বছরে এই চুক্তির আওতায় তুরস্কের জেইহান বন্দর হয়ে প্রতিদিন অন্তত 7.5 লাখ ব্যারেল অপরিশোধিত তেল রফতানি করবে ইরাক। দেশটির প্রধানমন্ত্রী আলী আল জায়েদি জানান, এই চুক্তি বাস্তবায়নের পাশাপাশি তেল, বিদ্যুৎ, পানি সম্পদ সহ বিভিন্ন খাতে দীর্ঘমেয়াদী সহযোগিতার জন্য একটি বিস্তৃত কাঠামোগত চুক্তি চূড়ান্ত করার কাজও এগিয়ে নেওয়া হবে। তুরস্ক জানায়, আঞ্চলিক ও বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে জেইহান পাইপলাইনের কৌশলগত গুরুত্ব এখন আরও বেড়েছে। হরমুজ প্রণালীকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে বিকল্প রপ্তানি পথ নিশ্চিত করতেই এই নতুন চুক্তিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে বাগদাদ।
আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। ইন্দোনেশিয়ার ফেরিতে ভয়াবহ আগুন, প্রাণ গেল 5 জনের, নিখোঁজ 41 জনকে উদ্ধারে চলছে অভিযান। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু। রাশিয়ার একাধিক অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 11 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ। রাশিয়ার দাবি 635টি ড্রোন ভূপাতিত করেছে রুশ বাহিনী। অন্যদিকে ইউক্রেনের জাপোরিজিয়া শহরে রুশ হামলায় 1 জন নিহত এবং অন্তত 31 জন আহত হয়েছেন। বেসামরিক স্থাপনায় হামলা ঘিরে নতুন করে যুদ্ধাপরাধের অভিযোগও তুলেছে কিয়েভ। তবে রাশিয়া অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করেছে ইচ্ছাকৃতভাবে কোনো বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয় না। রাশিয়া ও ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। রাশিয়ার একাধিক অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ কর্তৃপক্ষের দাবি 635টি ড্রোন ভূপাতিত করা হলেও বিভিন্ন হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। উদমুর্তিয়া, সারাতোভ, অ্যাঙ্গেলস ও বেলগরোদ অঞ্চলে ড্রোন হামলায় প্রাণহানির পাশাপাশি আবাসিক ভবন ও বেসামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনের দাবি সারাতোভ তেল শোধনাগার, অ্যাঙ্গেলস বিমান ঘাঁটি এবং কালুগা অঞ্চলের একটি তেল ডিপোতে সফল হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। একই সময় মস্কোর কেন্দ্রস্থলে একটি বিস্ফোরণে বহু মানুষ হতাহত হয়েছেন। অন্যদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিজিয়া শহরে রুশ হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। আঞ্চলিক গভর্নরের তথ্য অনুযায়ী 1.5 ঘন্টার ব্যবধানে শহরটিতে 8টি গাইডে বোমা নিক্ষেপ করা হয়। এতে আবাসিক ভবন সহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। ধ্বংসস্তূপ থেকে কয়েকজনকে উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। স্থানীয়দের দাবি সাম্প্রতিক মাসগুলোতে জাপোরিজিয়া শহর রুশ বাহিনীর ধারাবাহিক ভারী হামলার অন্যতম লক্ষ্যবস্তু হয়ে উঠছে। এদিকে ইউক্রেন এবং কয়েকটি আন্তর্জাতিক সংস্থা রাশিয়ার এসব হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছে। তাদের অভিযোগ, বিদ্যুৎ, পানি, চিকিৎসা, অন্যান্য জরুরি বেসামরিক অবকাঠামোকে পরিকল্পিতভাবে হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করে রাশিয়ার দাবি, পরিকল্পিতভাবে কোনো সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয় না। যুদ্ধের মধ্যেই বেসামরিক জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছে কিয়েভ। শিউলি রোসা, সময় সংবাদ। আবারও রক্তাক্ত পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া সোয়াত জেলার কাবাল থানায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 18 জন। পুলিশ জানায়, থানায় ঢোকার সময় সন্দেহভাজন ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করতে গেলে সে শরীরে বাধা বিস্ফোরক উড়িয়ে দেয়। বিস্ফোরণে পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী এবং শুরু হয় উদ্ধার ও তল্লাশি অভিযান। হামলার সময় থানার অদূরে কাবাল চকে চলছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে গণবিক্ষোভ। কয়েকশো মানুষ অংশ নেওয়ার সমাবেশে শেষ বক্তার বক্তব্য চলাকালে বিকট বিস্ফোরণে ছড়িয়ে পড়ে আতঙ্ক। আহতদের দ্রুত সাইদুল শরীফ টিচিং হাসপাতালে নেওয়া হয়। এখন পর্যন্ত কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি। স্পেনে অবৈধ অভিবাসন ঠেকাতে পানির ওপর ভাসমান প্রতিবন্ধক, নোঙর করা বয়া এবং নৌটহলের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। তদন্তে উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পেন উন্মুক্ত বলে গুজব ছড়ানো হয়েছিল। এমন গুজবের কারণে 60,000-এর বেশি মানুষ স্পেনে প্রবেশের চেষ্টা করেন। যদিও বেশিরভাগ মানুষ মরক্কোতে ফিরে গেছেন, কিন্তু এই যাত্রায় প্রাণ হারিয়েছেন 72 জন। স্পেনের ছিটমহল সেউতার উপকূলে অভিবাসন প্রত্যাশীদের ঢল ঠেকাতে 500 মিটার দীর্ঘ ভাসমান নিরাপত্তা প্রতিবন্ধক বসানোর কাজ শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। তারাহাল ব্রেকওয়াটারে স্থাপন করা হচ্ছে বিশেষ এই নিরাপত্তা বন্ধনী, যাতে ভবিষ্যতে সমুদ্রপথে অবৈধভাবে সীমান্ত পার হওয়া ঠেকানো যায়। গত বৃহস্পতিবার নজিরবিহীন অভিবাসী ঢলে স্থল ও সমুদ্র পথে 60,000-এর বেশি মানুষ সেউতায় প্রবেশের চেষ্টা করেন। কঠোর পদক্ষেপের মুখে বেশিরভাগ মানুষ মরক্কোতে ফিরে গেছেন, কিন্তু এই যাত্রায় প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক মানুষ। তদন্তে উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে স্পেন উন্মুক্ত। এমন প্রোপাগান্ডার পর উন্নত জীবনের আশায় ইউরোপে পৌঁছাতে সমুদ্রে নামেন হাজারো অভিবাসী, কিন্তু সেউতায় পৌঁছানোর আগেই অনেকে প্রাণ হারান উত্তাল সাগরে। আর যারা জীবিত পৌঁছাতে পেরেছেন তাদের বেশিরভাগকেই সেনা ও পুলিশ মরক্কো সীমান্তে ফিরিয়ে দিয়েছে।
ঘটনার পর ইউরোপ জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক উত্তাপ। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ অভিযোগ করেছেন, সংকট মোকাবিলায় সংহতি দেখানোর বদলে ইউরোপের কিছু দেশ রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি স্পেনের অভিবাসন নীতির সমালোচনা করে নিরাপত্তা উদ্বেগের কথা তুলে ধরেছেন। ঈশিতা আক্তার, সময় সংবাদ। স্পেনের সিউটার অভিবাসন সংকটের প্রভাব পড়েছে সবচেয়ে কাছের প্রতিবেশী পর্তুগালের রাজনৈতিক অঙ্গনে। চলমান পরিস্থিতিতে সেনজেন চুক্তি বাতিল না করে বর্ডার নিয়ন্ত্রণ কড়াকড়ি করেছে পর্তুগাল। স্পেন থেকে বা স্পেন হয়ে পর্তুগালে প্রবেশ করা পর্যটকরা মুখোমুখি হচ্ছেন তল্লাশির। সংকট সমাধানে স্পেন ও মরক্কো দুই প্রতিবেশীর সাথেই আলোচনা অব্যাহত রেখেছে মন্টিনিগ্রো সরকার। তরিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। স্পেনে প্রবেশ করলে আর বের করে দেয়া হবে না এমন গুজবে গত কয়েকদিনে সাগর সাঁতরে স্পেনের অধীনে স্বায়ত্তশাসিত অঞ্চল সিউটায় প্রবেশ করে বিপুল সংখ্যক অভিবাসী। মূল ভূখণ্ড না হলেও একসঙ্গে এত অভিবাসন প্রত্যাশীর ইউরোপের সীমানায় প্রবেশকে ঘিরে তৈরি হয়েছে নানা জটিলতা। স্পেনের সঙ্গে সেনজেন চুক্তি সাময়িক স্থগিত করেছে ইতালি। স্পেন ও মরক্কোর সবচেয়ে কাছের প্রতিবেশী হওয়ায় সিউটার অভিবাসন সংকটের প্রভাব পড়েছে পর্তুগালেও। স্পেনের সঙ্গে সেনজেন চুক্তি সাময়িক স্থগিতের দাবিও আসে কট্টর ডানপন্থী ও প্রধান বিরোধী দল থেকে। তবে সিউটায় প্রবেশ করা অভিবাসীরা স্পেনের মূল ভূখণ্ড ব্যবহার করে বা সমুদ্রপথে পর্তুগাল প্রবেশ করতে পারে এমন আশঙ্কায় সীমান্তে কড়াকড়ি আরোপ করে পর্তুগাল সরকার। তবে প্রতিবেশীর পাশে থেকে সংকট মোকাবেলার লক্ষ্যে সেনজেন চুক্তি স্থগিতের মতো পদক্ষেপের পথে হাঁটেনি তারা। স্পেন পর্তুগাল সীমান্তে বাড়তি তল্লাশির মুখোমুখি হচ্ছেন পর্যটকরাও। স্পেনের বর্তমান অভিবাসী সংকটের কারণে পর্তুগাল সরকার আসলেই অনেক উদ্বিগ্ন। তারা বর্ডারে অনেক কড়াকড়ি আরোপ শুরু করে দিয়েছে। আমাদের অনেক স্প্যানিশ ক্লায়েন্ট যারা পর্তুগালে আসার সময় অনেক কন্ট্রোলের শিকার হয়েছে। আমরা পর্তুগালে এমনিই চাপের মুখে আছি। এর মধ্যে স্পেনের এই পরিস্থিতির জন্য সামনে আরো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতে পারে আমাদের। সমুদ্র পথে অবৈধভাবে প্রতি বছর ইউরোপে আসতে গিয়ে প্রাণ হারাচ্ছেন বিপুল সংখ্যক অভিবাসন প্রত্যাশী। সিউটা সংকটেও এরই মধ্যে প্রাণ হারিয়েছে ৭২ জন, যাদের প্রায় সবাই মরক্কোর নাগরিক। স্পেনের সিউটায় চলমান অভিবাসন সংকটে সেনজেনের নিয়ম নীতি আরো খোলাসা করতে ব্রাসেলসের কাছে দাবি জানিয়েছে ইউরোপিয়ান সোশ্যালিস্ট ও ডেমোক্রেটরা। তবে এই সময় দ্বিধাবিভক্ত না হয়ে সম্মিলিতভাবে এই সংকট মোকাবেলার আহ্বান জানিয়েছে পর্তুগাল। তবে অধিকাংশ অভিবাসন প্রত্যাশী এরই মধ্যে নিজ দেশে ফেরত চলে যাওয়ায় দ্রুতই এই সংকটের সমাধান ঘটবে বলে আশা করছে পর্তুগাল। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। ইউরোপ জুড়ে বাড়ছে দাবানলের ভয়াবহতা। সবচেয়ে নাজুক পরিস্থিতি গ্রিসে। দেশটিতে আগুনের বিস্তার ঠেকাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ৩ শতাধিক দমকল কর্মী। নিয়ন্ত্রণে আসার পর ফ্রান্সের দক্ষিণ পূর্বাঞ্চলে আবারও আগুন ছড়িয়ে পড়েছে। স্পেনেও হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। একই সময় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে দাবানলের কারণে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। ইউরোপ জুড়ে তাপপ্রবাহের মধ্যেই আরো ভয়াবহ হয়ে উঠেছে দাবানল। আগুনের লেলিহান শিখা গ্রাস করছে একের পর এক কৃষি জমি, বাড়িঘর ও বনাঞ্চল। সবচেয়ে সংকটাপন্ন পরিস্থিতিতে আছে গ্রিস। প্রবল বাতাসে আগুন ছড়িয়ে পড়েছে দেশটির করেন্থ উপসাগর তীরে জনপ্রিয় পর্যটন কেন্দ্র পোর্তো জেরমেনোয়, যার নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ৩ শতাধিক দমকল কর্মী। এরই মধ্যে একাধিক জনপদ থেকে বাসিন্দা ও পর্যটকদের সরিয়ে নেওয়া হয়েছে। সমুদ্র তীরে আটকে পড়াদের উদ্ধার করেছে কোস্টগার্ড। ফ্রান্সেও পরিস্থিতি উদ্বেগজনক। দক্ষিণ পূর্বাঞ্চলের ভার অঞ্চলে ৩ দিন আগে নিয়ন্ত্রণে আসা আগুন আবারও ছড়িয়ে পড়ায় প্রায় ২৫০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়। এরই মধ্যে প্রায় ৪২,০০০ হেক্টর জমি পুড়ে গেছে। ধ্বংস হয়েছে ২ শতাধিক বাড়ি। নিরাপদ আশ্রয়ে যেতে হয়েছে ২ লাখের বেশি মানুষকে। যদিও ফরাসি সরকার বলছে বড় দাবানলগুলো এখন নিয়ন্ত্রণে রয়েছে, তবে আবহাওয়া বদলালে আবারও ঝুঁকি বাড়তে পারে। গ্রিস ও ফ্রান্সের পাশাপাশি স্পেনেও দাবানলের সঙ্গে লড়াই চলছে। জাতীয় জরুরি অবস্থা প্রত্যাহারের 2 দিন পরও দেশটির বিভিন্ন অঞ্চলে নতুন করে আগুন ছড়িয়ে পড়েছে। উত্তরাঞ্চলের লেওন প্রদেশে নতুন দাবানল দেখা দিলেও জামোরা ও কাস্তেওনে পরিস্থিতির উন্নতি হওয়ায় সরিয়ে নেওয়া বাসিন্দারা বাড়ি ফিরতে শুরু করেছেন।
ইউরোপের পাশাপাশি দাবানলের ভয়াবহতা বাড়ছে যুক্তরাষ্ট্রেও। ওয়াশিংটন অঙ্গরাজ্যে 2.5 লাখ একরের বেশি এলাকায় ছড়িয়ে পড়া দাবানলে হাজারো মানুষকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। একই সঙ্গে স্পোকেন অঞ্চলে দেখা দিয়েছে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট। শহরটির 3000 একরের বেশি এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় হুমকির মুখে পড়েছে প্রায় 4500 স্থাপনা। পরিস্থিতি মোকাবিলায় অঙ্গরাজ্য জুড়ে জরুরি অবস্থা জারির পাশাপাশি আগুন জ্বালানোর ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। চীনের উত্তর পশ্চিমাঞ্চলের গাংসু প্রদেশে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 25 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও 23 জন। অব্যাহত ভারী বৃষ্টিপাতের কারণে নতুন করে বন্যা ও ভূমিধসের আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে ভারতের গুজরাট, কেরালা এবং কাশ্মীরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কেরালায় বন্যায় মারা গেছেন অন্তত 8 জন। গেল কদিন ধরে প্রবল বর্ষণের পর গাংসু প্রদেশের ডিংজি শহরে আকস্মিক বন্যা হয়। প্রাথমিকভাবে 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা আরও বেড়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণে তদন্ত শুরু করেছে জাতীয় দুর্যোগ ও ত্রাণ কমিশন। গাংসু কর্তৃপক্ষ জানিয়েছে, টানা বৃষ্টিপাতের কারণে বিশেষ করে ডিংজি অঞ্চলে নতুন করে ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে। একই সঙ্গে দেশের আবহাওয়া দপ্তর দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি, দমকা হাওয়া ও বজ্রঝড়ের সতর্কতা জারি করেছে। এদিকে সিচুয়ান প্রদেশেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যা মৌসুম শুরু হওয়ার পর থেকে সেখানে 64,000-এর বেশি মানুষকে জরুরি ভিত্তিতে উদ্ধার করা হয় এবং 8,81,000-এর বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পশ্চিম প্রশান্ত মহাসাগর থেকে ধেয়ে আসছে সুপার টাইফুন ডলফিন। চীনের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, বুধবার থেকে এটি পূর্ব উপকূলে প্রভাব ফেলতে পারে। তাই বন্যা, ভূমিধস ও ঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় আগাম প্রস্তুতি জোরদার করেছে চীনা কর্তৃপক্ষ। এদিকে ভারতের কেরালায় টানা ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে প্রাণহানির ঘটনাও ঘটে। পানিতে তলিয়ে গেছে সড়ক, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে 5 শতাধিক মানুষ। বন্যায় অন্তত 10টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং 50টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। 31 জুলাই রাত থেকে কেরালায় প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। উত্তরের ওয়ানাদ, কান্নুর ও কাসারগোড জেলায় অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কিছু কিছু জায়গায় খুব অল্প সময়ের মধ্যে 300 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। ভারী বৃষ্টির কারণে গুজরাট, কাশ্মীরও বন্যার কবলে পড়ে। গুজরাটের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সহ কাশ্মীরে দোকানপাট বন্ধ থাকে, ব্যাহত হয় যান চলাচল। বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা প্রতিষ্ঠান। শাফিনা সুলতানা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। তীব্র গরম উপেক্ষা করে ইরাকের কারবালায় জনসমুদ্র। আর বাইন উপলক্ষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহুর মাজারে লাখো মানুষের ভিড়। হিট স্ট্রোক ঠেকাতে বিশেষ ব্যবস্থা। ইন্দোনেশিয়ার উপকূলে ভয়াবহ ফেরি দুর্ঘটনায় অন্তত 5 জন নিহত হয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে 2 শতাধিক যাত্রীকে। তবে এখনও নিখোঁজ 41 জন। স্থানীয় সময় রোববার সকালে দেশটির মাদুরা দ্বীপের কাছে আগুন ধরে একটি যাত্রীবাহী ফেরির। উদ্ধার সংস্থা জানায়, ফেরিটিতে মোট 271 জন যাত্রী ও নাবিক ছিলেন। তাদের মধ্যে এখন পর্যন্ত 225 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারের সমুদ্রে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গায় 1 জন নিহত ও 6 জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে। দেশটির রাজধানী কলম্বোয় বাহারা কারাগারে এ ঘটনা ঘটে। হঠাৎই নিজেদের মধ্যে দাঙ্গায় জড়িয়ে পড়েন বন্দীরা। তারা কারাগারের একাধিক ভবনে ব্যাপক ভাঙচুর চালায়। তাৎক্ষণিকভাবে শত শত সেনা সদস্য ও বিশেষ টাস্ক ফোর্সের কমান্ডো মোতায়েন করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযানের পর বন্দীদের আবার নিজ নিজ সেলে ফিরিয়ে নেওয়া হয়েছে। দেখছেন আন্তর্জাতিক সময়। বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। আলবেনিয়ার উপকূলে ট্রাম্প জামাতার বিলাসবহুল রিসোর্ট প্রকল্প ঘিরে বিক্ষোভ করেছেন দেশটির বাসিন্দারা। এদিকে আর্জেন্টিনায় বিদেশির কাছে কৃষি জমি বিক্রির বিধিনিষেধ শিথিলের প্রস্তাব ঘিরে বিক্ষোভ হয়েছে। অন্যদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে সহিংসতার মধ্যেও নির্বাচন ঘিরে রাস্তায় নামেন আন্দোলনকারীরা।
স্থানীয় সময় শনিবার আলবেনিয়ার রাজধানী তিরানায় বিক্ষোভ করেন দেশটির হাজারো বাসিন্দা। ট্রাম্প পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট 450 কোটি ইউরোর বিলাসবহুল হোটেল প্রকল্প ঘিরে টানা এ বিক্ষোভ চলছে। পরিবেশবিদদের অভিযোগ, নার্তা ও পোরদের উপকূলে নির্মাণ কাজ শুরুর আগেই বন উজাড়, রাস্তা ও সেতু নির্মাণে কচ্ছপের ডিম পাড়ার স্থান, ফ্লেমিঙ্গোর আবাস এবং জলাভূমির স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও প্রধানমন্ত্রী এদি রামা বলছেন প্রকল্পটি আলবেনিয়ায় বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াবে। তার দাবি, এটি দেশটিকে মন্টেনেগ্রো, গ্রিস ও ক্রোয়েশিয়ার মতো পর্যটন গন্তব্যের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে নেবে। আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসেও বিক্ষোভের ঢেউ। শনিবার দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলের প্রস্তাবিত ভূমি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন বাসিন্দারা। প্রস্তাবিত নতুন আইন বিদেশিদের জন্য কৃষি জমি কেনার বর্তমান সীমাবদ্ধতা তুলে দিতে পারে এমন আশঙ্কায় রাস্তায় নামেন আদিবাসী সংগঠন, পরিবেশবাদী ও বামপন্থী কর্মীরা। তাদের দাবি, এতে কৌশলগত প্রাকৃতিক সম্পদ বিদেশি ও বহুজাতিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে চলে যাবে। তবে মিলেই সরকার বলছে নতুন আইন বিনিয়োগকারীদের আইনি নিরাপত্তা দেবে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করবে। আলাস্কা থেকে শুরু করে তিয়েরা দেল ফুয়েগো পর্যন্ত 1 কোটির বেশি আদিবাসী মানুষ স্পেন, পর্তুগাল ও ইংল্যান্ডের ঔপনিবেশিক শাসকদের হাতে গণহত্যার শিকার হয়েছেন। এই শক্তিগুলো নিজেদের মধ্যে এই ভূখণ্ড ভাগ করে নিয়েছিল। আমরা বিশ্বাস করি এই ভূমি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। অন্যদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে দ্বিতীয় দফার নির্বাচন ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। মুজাফরবাদের বিভিন্ন সড়কে ব্যারিকেড ও অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর উপস্থিতি দেখা গেছে। স্থানীয়দের অভিযোগ, বিক্ষোভ দমনে গুলিতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। অনেক ভোটার নিরাপত্তাহীনতার কারণে ভোট বর্জনের ঘোষণাও দিয়েছেন। কাকুলি আখতার, সময় সংবাদ। আলোচনা ব্যর্থ হয়, ধর্মঘটে গেছেন কানাডার দ্বিতীয় বৃহত্তম বিমান সংস্থা ওয়েস্ট জেটের প্রায় 4,500 কেবিন ক্রু। স্থানীয় সময় রোববার থেকে ধর্মঘট শুরু হয়। ইউনিয়নের দাবি, কেবিন ক্রুরা ডিউটির জন্য রিপোর্ট করার সময় থেকে ছুটি শেষ করে বের হওয়া পর্যন্ত পুরো সময়ের পারিশ্রমিক পাবেন। বর্তমানে বিমান আকাশে চলাচলের সময়ের জন্যই মূলত তাদের বেতন দেওয়া হয়। ধর্মঘটের কারণে টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। দক্ষিণ চীন সাগরের হোয়াংইয়াং দ্বীপের আশপাশের জলসীমায় মহড়া চালিয়েছে চীনের কোস্টগার্ড। এতে একাধিক কোস্টগার্ড জাহাজ অংশ নেয়। চীনা কোস্টগার্ড জানিয়েছে, এই মহড়ার লক্ষ্য ছিল জটিল সামুদ্রিক পরিবেশে দ্রুত সাড়া দেয়া ও সমন্বিত অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানো। মহড়ায় জলকামান ব্যবহার সহ বিভিন্ন প্রতিরোধ কৌশলও প্রদর্শন করা হয়। বেজিং জানায়, হোয়াংইয়াং দ্বীপে নিয়মিত টহল ও আইন প্রয়োগ কার্যক্রম অব্যাহত থাকবে। তবে দ্বীপটির মালিকানা নিয়ে ফিলিপিন্সের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের কারণে এ ধরনের মহড়া দক্ষিণ চীন সাগরে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। দেখছেন আন্তর্জাতিক সময়। জলশিরিতে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। ছেয়ে গেছে এই দেশ, দোয়ার মধ্যে বেদাত, নামাজের মধ্যে বেদাত, সবখানে বেদাতে ছেয়ে গেছে। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। একটা সুস্থ সমাজ, ইসলামিক সমাজ আমরা চাচ্ছি এই এডুকেশন সিস্টেমের মাধ্যমে। আমি মনে করি যে এইভাবে যদি আমরা এডুকেশন ইনস্টিটিউশনগুলোকে গড়ে তুলি, তাহলে আমরা একটা এডুকেশন সিস্টেম পাবো যেখানে ইসলামিক ভ্যালুসগুলো থাকবে, মডার্ন এডুকেশন থাকবে, সোসাইটি লাভবান হবে। সেই উদ্দেশ্যে এই ইনস্টিটিউশনগুলো ক্রিয়েট করা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা করছি, ফরমেশনগুলোতে করছি। আমরা একটা অর্গানাইজেশন হিসাবে লার্জেস্ট কন্ট্রিবিউটর ইন এডুকেশন। আমাদের প্রায় 63টা ইনস্টিটিউশন আমরা চালাই, 12টা ইউনিভার্সিটি চালাই সারা বাংলাদেশে। এবং এই এখন ইসলামিক এই ইনস্টিটিউশনগুলো অ্যাড হবে এটার সাথে। এবং আমি আমাদের যেই স্কুল কলেজগুলো আছে সেটার ক্যাপাসিটি আমি ডাবল করতে বলেছি এবং এটা 2030-এর মধ্যে এই ক্যাপাসিটি ডাবল হয়ে যাবে। এখন যেটা আছে তার দ্বিগুণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আপনারা ইউ আর অল ওয়েলকাম আমাদের এনভায়রনমেন্টে থেকে ছেলে মেয়েদের পড়াশোনা করার জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমরা একটা ডিসিপ্লিন লাইফ দেই ছেলে মেয়েদের, এই জন্য প্যারেন্টসরা দে ফিল ভেরি সেফ
আমাদের এখানে তাদের বাচ্চাদের পাঠাতে, অ্যান্ড সেই চেষ্টা ইনশাআল্লাহ আমরা জারি রাখব। আমরা চাই এই সমস্ত স্কুল কলেজগুলো থেকে, এটা একটা ফিডার ইনস্টিটিউটও আমাদের, ক্যাডেট কলেজগুলি খালি ফিডার ইনস্টিটিউট না, এই সমস্ত স্কুল কলেজগুলো থেকেও আমাদের এই স্টুডেন্টরা দে জয়েন মিলিটারি, সেনাবাহিনীতে, বিমান বাহিনীতে, নৌবাহিনীতে তারা জয়েন করে। তো এই প্রচেষ্টা ইনশাআল্লাহ জারি থাকবে। আর আপনারা যারা প্যারেন্টস, ডিয়ার প্যারেন্টস, we are very grateful that you have entrusted this institution এবং আপনারা আপনাদের ছেলে মেয়েদের এখানে পড়াচ্ছেন। এটা আস্তে আস্তে আরও গ্রো করবে। ইট ইজ জাস্ট এ বেসিক স্ট্রাকচার যেটা করা হয়েছে। 61 জন স্টুডেন্ট নিয়ে আজকের যাত্রা শুরু হলো এবং এটা আস্তে আস্তে 1400 স্টুডেন্টে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় হবে। অ্যান্ড এটার আবেদন দেখে আমরা এ ধরনের ইনস্টিটিউশন ইনশাআল্লাহ আরও করব। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আবার ধন্যবাদ জানাচ্ছি জন ওয়াহিদ অ্যান্ড হিজ টিম, দি ডিজাইনার, দি কন্ট্রাক্টর, যারা কাজ করেছেন এখানে খুব তাড়াতাড়ি কাজ করেছেন, এমটি ডাইরেক্টরেট ওভারঅল রেসপন্সিবল যারা কাজ করেছে, এবং আমি অ্যাট দ্য সেম টাইম আই এনকারেজ দি আদার জিওসিস, আই থিঙ্ক দে আর কানেক্টেড থ্রু দি বিটিসিস এইখানে। আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন সেনাপ্রধান। সরাসরি ছিলাম রাজধানী পূর্বাঞ্চলে। নদীর পানি পাওয়ার দাবিতে ভিন্ন এক প্রতিবাদ জানালো ভারতের তামিলনাড়ু রাজ্যের কৃষক ও অধিকার কর্মীরা। নদীর পাড়েই নিজেদের মাটি চাপা দিয়ে প্রতিবাদ জানান তারা। তাদের অভিযোগ, প্রতিবেশী কর্ণাটক রাজ্য পানি না ছাড়ায় ব্যাহত হচ্ছে কৃষিকাজ। যদিও কর্ণাটক বলছে দুর্বল মৌসুমি বায়ু এবং স্তর কমে যাওয়ার সঠিক সময়ে পানি ছাড়া কঠিন হয়ে পড়েছে। নদীর পাড়ে নিজেদেরকে মাটি চাপা দিয়ে ভিন্ন এক প্রতিবাদ কর্মসূচি দেখা গেল ভারতের তামিলনাড়ুতে। স্থানীয় সময় রোববার রাজ্যের তিরুচিরাপল্লী শহরের কৃষক ও অধিকার কর্মীরা এই প্রতীকী আন্দোলন শুরু করেন। প্রতিবেশী কর্ণাটক রাজ্যের কাছে সময়মতো কাবেরী নদীর পানি ছাড়ার দাবি জানান তারা। কাবেরী নদীর উৎপত্তি ভারতের কর্ণাটক রাজ্যের কুর্গ জেলার তালাকাবেরী থেকে। নদীটি প্রায় 800 কিলোমিটার পথ অতিক্রম করে তামিলনাড়ুর মধ্য দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তবে ব্রিটিশ শাসন আমলে কর্ণাটকের বেশ কয়েকটি বাঁধ নদীর পানি তামিলনাড়ুর দিকে প্রবাহকে বাধাগ্রস্ত করে, ফলে অনেক কৃষক সময়মতো সেচের পানি পান না। আন্দোলনকারীরা বলছেন, সুপ্রিম কোর্ট ও কাবেরীর পানি নিয়ন্ত্রণ কমিটির নির্দেশ সত্ত্বেও কর্ণাটক পানি ছাড়তে ব্যর্থ হয়েছে। এমনকি পানির প্রবাহ কমে যাওয়ায় কৃষিকাজের জন্য তারা প্রয়োজনীয় পানি পাচ্ছেন না বলেও অভিযোগ করেন। কাবেরী নদীর পানি ছেড়ে দেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে অস্বীকৃতি জানিয়েছে কর্ণাটক। তামিলনাড়ুর কৃষকদের জীবিকা ধ্বংস করে দিয়েছে তারা। এই কারণে আমরা এই বিক্ষোভ করছি। আন্দোলনকারীরা কর্ণাটকের মেকাদাতু বাঁধ প্রকল্পেরও বিরোধিতা করেন। তবে কর্ণাটক বলছে দুর্বল মৌসুমী বায়ু এবং জলাধারগুলিতে পানির স্তর কম থাকায় পানি ছাড়া কঠিন হয়ে পড়েছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। ইরাকের পবিত্র শহর কারবালায় আরবাইন উপলক্ষে লাখো শিয়া মুসলিমের ঢল নেমেছে। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকেও উপেক্ষা করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে ভিড় করেছেন লাখো ধর্মপ্রাণ অনুসারী। তীব্র গরমে হিট স্ট্রোক ঠেকাতে ছায়া, পানি ছিটানো ও জরুরি চিকিৎসা সেবা জোরদার করেছে কর্তৃপক্ষ। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের 40 দিন পর প্রতি বছর পালিত হয় আরবাইন। এই উপলক্ষে স্থানীয় সময় শনিবার থেকেই ইরাকের কারবালায় জড়ো হন লাখো মানুষ। হাতে ধর্মীয় পতাকা ও ব্যানার নিয়ে ইমাম হুসাইনের মাজারে প্রার্থনায় অংশ নেন তারা। বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ হিসেবে বিবেচিত এই যাত্রায় এবারও যোগ দিয়েছেন বিভিন্ন প্রদেশ ও বিদেশ থেকে আসা ভক্তরা। তবে এবারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তীব্র দাবদাহ। শনিবার কারবালার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছায় 50 ডিগ্রি সেলসিয়াসে। তবুও ধর্মীয় বিশ্বাসের টানে গরমকে উপেক্ষা করে এগিয়ে চলেন অনুসারীরা। অনেকেই বলছেন এই পবিত্র স্থানে পৌঁছানোর আনন্দের কাছে প্রচণ্ড গরমও তুচ্ছ। প্রচণ্ড গরম ও প্রতিকূল আবহাওয়া, বিশেষ করে মধ্যাঞ্চল ও কারবালার তীব্র তাপদাহ আমাদের জন্য কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। কারণ শিয়া মুসলিম হিসাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইমাম হযরত আলী
রাদিয়াল্লাহু তাআলার প্রতি শ্রদ্ধা জানাতে এই পবিত্র মাজার জিয়ারত করা আমাদের কাছে অত্যন্ত বরকতময় ও মহিমান্বিত একটি ইবাদত। স্বস্তি দিতে মাজারের আশপাশে তৈরি করা হয়েছে বিশাল ছাউনির ব্যবস্থা, বসানো হয়েছে মিস্টিং ফ্যান ও পানি ছেটানোর যন্ত্র। স্বেচ্ছাসেবীরা বরফ ঠান্ডা পানি বিতরণ করেন পথচারীদের মধ্যে। পাশাপাশি জরুরি চিকিৎসা কেন্দ্রগুলোতে হিট এক্সোশন ও হিট স্ট্রোকে আক্রান্তদের দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে। মাজার কর্তৃপক্ষ জানিয়েছে প্রায় ৬২,০০০ বর্গমিটার এলাকা জুড়ে ছাউনির ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে ৩২টি মেডিকেল ইউনিট এবং প্রায় ১,৮০০ জন প্যারামেডিক। তীব্র গরমের মধ্যেও নির্বিঘ্নে আরবাইনে ধর্মীয় আচার সম্পন্ন করতে সর্বাত্মক প্রস্তুতির কথা জানিয়েছে কর্তৃপক্ষ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। বসনিয়া ও হার্জেগোভিনায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক উৎসব রোমান ডেইজ। দিনটি ঘিরে আয়োজন করা হয় প্রশিক্ষিত রোমান যোদ্ধাদের অভিনয়, কুচকাওয়াজ সহ নানা প্রদর্শনী। ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই উৎসবের মূল উদ্দেশ্য বলছেন অংশগ্রহণকারীরা। প্রাচীন রোমান ঐতিহ্য জীবন্ত হয়ে ধরা দিয়েছে বসনিয়া ও হার্জেগোভিনায়। দেশটির ছোট্ট গ্রাম মোক্রুতে অনুষ্ঠিত হয় সবচেয়ে বড় ঐতিহাসিক উৎসব রোমান ডেইজ। এদিন পুরো গ্রাম সাজানো হয় প্রাচীন রোমান সাম্রাজ্যের অনুকরণে। শিশু ও প্রাপ্তবয়স্করা পরেন বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পোশাক। প্রশিক্ষিত রোমান যোদ্ধাদের অভিনয়, কুচকাওয়াজ সহ নানা প্রদর্শনী দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। তবে কেবল বিনোদনই নয়, উৎসবে তুলে ধরা হয় রোমান যুগের জীবনধারা। প্রাচীন পদ্ধতিতে ভাস্কর্য তৈরি, সুগন্ধি বানানো সহ নানা ঐতিহ্যবাহী কারুশিল্পে অংশ নেন দর্শনার্থীরা। ইতিহাসকে বইয়ের পাতায় সীমাবদ্ধ না রেখে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই উৎসবের মূল উদ্দেশ্য। মোক্রো এলাকার কাছে রয়েছে রোমান সাম্রাজ্যের নানা প্রত্নতাত্ত্বিক নিদর্শন। সেই ঐতিহাসিক উত্তরাধিকারকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই উদ্যোগ বলে জানান অংশগ্রহণকারীরা। শিশুদের জন্য ইতিহাসকে কাছ থেকে জানার এটি এক ব্যতিক্রমী সুযোগ বলছেন তারা। শিশুদের জন্য ইতিহাস সম্পর্কে জানার অনন্য সুযোগ এটি। একসময় এই অঞ্চলে রোমান সাম্রাজ্যের উপস্থিতি ছিল। একই সঙ্গে তারা এই পুরো অঞ্চলের ঐতিহ্য ও উত্তরাধিকার সম্পর্কেও জানতে পারবে। গ্রামের ২ শতাধিক বাসিন্দার যৌথ প্রচেষ্টায় ৩৫,০০০ বর্গমিটার এলাকা জুড়ে আয়োজন করা হয় এই উৎসব, যেখানে গড়ে তোলা হয়েছে ৭২টি প্রদর্শনী, যা আকর্ষণ করছে দেশি বিদেশি পর্যটকদেরও। বরকতুল্লাহ, সময় সংবাদ। জেরুজালেমের কাছে সোরেক খালের তীরে দেখা মিলেছে মাকড়সার রাজ্যের চিত্র। পানিতে মশার লার্ভা দ্রুত বেড়ে ওঠায় খাবারের প্রাচুর্যে কোটি কোটি মাকড়সা এখানে জাল বুনতে শুরু করে। তবে গ্রীষ্মকালে মশা হ্রাস পাওয়ায় খাদ্যের অভাবে কমতে থাকে মাকড়সার সংখ্যা, আর ধীরে ধীরে মিলে যায় এই মোহনীয় রাজ্য। তবে কয়েক বছর পর পর অনুকূল পরিবেশ তৈরি হলেই আবারও দেখা মেলে এই বিস্ময়কর দৃশ্যের। গহীন বনের ভেতর দিয়ে বয়ে চলেছে একটি সরু খাল, আর সেই খালের দুপাশে গাছ ঝোপঝাড় মোড়ানো রয়েছে মাকড়সার সাদা জালের চাদর। প্রথম দেখায় মনে হবে যেন বহু বছর ধরে এখানে মানুষের স্পর্শ পড়েনি। তাই সেই সুযোগে ধীরে ধীরে নিজের রাজত্ব গড়ে তুলেছে প্রকৃতি। এমন এক রহস্যময় দৃশ্যের দেখা মিলেছে জেরুজালেমের কাছে সোরেক খালের তীরে, যেই সৌন্দর্যের পেছনে রয়েছে কোটি কোটি ক্ষুদ্র মাকড়সা। কয়েক বছর পর পর অনুকূল পরিবেশ তৈরি হলেই দেখা মিলে এই বিস্ময়কর দৃশ্যের। সোরেক খালটির উৎপত্তি জুডিয়ান পাহাড়ে। সেই পানিতে থাকা নাইট্রোজেন ও ফসফরাসের মতো পুষ্টি উপাদান পানিতে মশার লার্ভা দ্রুত বেড়ে উঠতে সাহায্য করে, আর সেই মশাই মাকড়সার প্রধান খাবার। আর খাদ্যের প্রাচুর্যে কোটি কোটি মাকড়সা এখানে জাল বুনতে শুরু করে। কিন্তু ঋতু বদলালেই বদলে যায় এই রাজ্যের গল্প। গ্রীষ্মকাল শেষ হলে কমে যায় তাপমাত্রা, খাদ্যের অভাবে কমতে থাকে মশা ও মাকড়সার সংখ্যা, আর তাদের সঙ্গে ধীরে ধীরে মিলিয়ে যায় এই মোহনীয় সাদা জালের রাজ্য। ঈশিতা আক্তার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অনুষ্ঠিত হয়েছে বছরের অন্যতম আয়োজন বার্ষিক ওয়ার্ল্ড ডগ সার্ফিং চ্যাম্পিয়নশিপ। এবারে প্রতিযোগিতায় অংশ নিয়েছে অভিজ্ঞ অনেক কুকুর। ব্যতিক্রমী এই প্রতিযোগিতা দেখতে ভিড় করেন শত শত মানুষ। দর্শকদের উচ্ছ্বাস আর করতালিতে মুখর হয়ে ওঠে পুরো সৈকত।
প্রশান্ত মহাসাগরের ঢেউ একের পর এক আছড়ে পড়ছে তীরে, আর সেই ঢেউ কেটে মানুষের মতো সার্ফবোর্ডে দাঁড়িয়ে এগিয়ে চলেছে বিভিন্ন জাতের কুকুর। কেউ ভারসাম্য ধরে রাখছে, কেউ আবার ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে পৌঁছে যাচ্ছে গন্তব্যে। প্রতিযোগিতার চেয়ে যেন আনন্দ, মানুষ ও পোষা প্রাণীর অসাধারণ সম্পর্কই হয়ে উঠেছে দিনের সবচেয়ে বড় আকর্ষণ। এবারের প্রতিযোগিতায় সবার নজর কেড়েছে 6 বছর বয়সী ফ্রেঞ্চ বুলডগ ইজা। টানা পঞ্চমবারের মতো অংশ নিচ্ছে সে। তার মালিক জানান, ছোটবেলা থেকেই সমুদ্রের সঙ্গে পরিচয় ইজার। ধীরে ধীরে খেলতে খেলতেই সার্ফিং শিখে যায় ইজা। এখন পুরো গ্রীষ্ম জুড়েই যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের বিভিন্ন সৈকতে ঘুরে ঘুরে সার্ফিং করে। ইজার এখন 6 বছর বয়স। ও যখন 6-7 মাসের ছিল তখন থেকেই আমরা সমুদ্র সৈকতে যেতাম। সমুদ্রের সঙ্গে ওর খুব ভালো পরিচয় হয়ে যায়। পরে আমি একটি সার্ফবোর্ড এনে সুইমিং পুলে রাখি, সেখানে ও ভারসাম্য রাখতে শেখে। তারপর সমুদ্র আর সার্ফবোর্ড দুটো একসঙ্গে মিলিয়ে দিই। এভাবেই সব শুরু। শুধু ইজা নয়, ইয়েলো ল্যাব্রাডর রোজি, চার্লি সহ আরো অনেক প্রতিযোগীও দারুণ দক্ষতায় সার্ফিং করে দর্শকদের মুগ্ধ করে। মালিকদের কাছে এটি শুধু একটি খেলা নয়, বরং প্রিয় কুকুরের সঙ্গে একসঙ্গে সময় কাটানোর এক বিশেষ অভিজ্ঞতা। দর্শকদের অনেকেই প্রথমবারের মতো এমন প্রতিযোগিতা দেখে বিস্মিত। কুকুরগুলোর আত্মবিশ্বাস, প্রশিক্ষণ আর ঢেউয়ের উপর ভারসাম্য ধরে রাখার দক্ষতা সবাইকে মুগ্ধ করেছে। কেউ ছবি তুলছেন, কেউ বা আবার প্রিয় প্রতিযোগিতার জন্য উল্লাস করেছেন। কুকুরদের সার্ফিং সত্যি আমাকে অবাক করেছে। তারা কত ভালো করছে, কত সুন্দরভাবে সার্ফবোর্ডে দাঁড়িয়ে ঢেউ ধরছে তা দেখে আমি মুগ্ধ। সবাই তাদের জন্য চিৎকার করছে, উৎসাহ দিচ্ছে। পরিবেশটা দারুণ। আমার মনে হয় ওরা ভীষণ প্রতিভাবান। আমি নিজেই সার্ফিং করতে পারি না, ওরা কিভাবে এটা করে সেটাই ভাবছি। ঢেউগুলোও কিন্তু অনেক বড়। মানুষ আর তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গীর এই ব্যতিক্রমী সমন্বয় ক্যালিফোর্নিয়ার এই প্রতিযোগিতাকে পরিণত করে আনন্দ, ভালোবাসা আর অসাধারণ বন্ধনের এক অনন্য উৎসবে। প্রতি বছরই বিভিন্ন জাতের কুকুর ও তাদের মালিকেরা অংশ নেন এই প্রতিযোগিতায়। ইশিতা আক্তার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতায় গতি। আজ ইরান যুক্তরাষ্ট্র সংলাপের ইঙ্গিত ট্রাম্পের। হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, দাবি তেহরানের। গাজায় অব্যাহত দখলদারদের হামলা, একদিনে নিহত 19। হামাস নিরস্ত্রীকরণ চুক্তি ঘিরে ইসরায়েলের ভেতরেই বাড়ছে অনিশ্চয়তা। পশ্চিম তীরে অভিযান জোরদার। এবং রাশিয়া জুড়ে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত 11। মস্কোর পাল্টা আঘাতে কিয়েভে একজনের মৃত্যু। বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার অভিযোগ নাকচ ক্রেমলিনের। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ কাজল। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সবাই।